দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। সোহাগ এখনো ফেরেনি। চৈতির বাপের বাড়ি, শ্বশুর বাড়ির লোকজন এসেছে। কত আত্মীয় মেয়েটার, কত আপনজন। 15-20 জনের মতো এসেছে। ক্ষত বিক্ষত লাশের জন্য অপেক্ষা করছে, অথচ বেঁচে থাকতে একবারও দেখে আসেনি। দৃষ্টিশূন্য চোখের দিকে তাকিয়ে কি লাভ? দুপুরের পর লোকজনের ভিড় কমতে শুরু করেছে। বয়স্ক মহিলা মেঝেতে হাত পা ছড়িয়ে কাঁদছে, কয়েক মিনিট পর পর বিলাপ করছে। কেউ কেউ সান্ত্বনা দিচ্ছে, কেউ বা দৃষ্টি উৎসুক চোখে তাকিয়ে আছে। সোহাগ ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে গেল। রাতের আঁধার চারপাশে ছড়িয়ে পড়ছে। পিয়াসী, সকলের ধারণা আমি চৈতির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলাম, খুনের সাথেও জড়িত। বিল্ডিংয়ের বেশ কয়েকজন লোক এমন জবানবন্দি দিয়েছে, শেষবার চৈতিকে আমাদের বাসা থেকে বের হতে দেখা গেছিল। দিনের পর দিন ছাদের কোণে বসে গল্প করতে দেখলে এমনটা মনে হয় স্বাভাবিক। তাছাড়া চৈতির স্বামী দূরে থাকে, এমনটা মনে হওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। তোমারও কি তাই মনে হয়? আমার মনে হওয়া না হয় তোমার সমস্যা মিটবে না, তবুও জানতে ইচ্ছে করছে। বিশ্বাস করো আমাকে। বিশ্বাস অবিশ্বাস মুদ্রার এপিঠ আর ওপিঠের মতো, কখন বদলে যায় বোঝা কষ্টকর বিষয়। অযথা তর্ক করার ইচ্ছে নেই। পারলে 1 কাপ কফি বানিয়ে দাও। সকাল থেকে না খেয়ে আছি। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি তোমার? নিজের মামার বাড়িতে গেছিলাম নাকি? সোহাগের মন মেজাজ ভালো নেই। বাড়তি তর্ক করতে গেলে হিতে বিপরীত হতে পারে। সারাদিন না খেয়ে থাকার কারণে মেজাজ বিগড়ে আছে, তারপর বাড়তি ঝামেলা। অপরাধী কখনো চাইবে না তাকে কেউ সন্দেহ করুক। সোহাগ গম্ভীর হয়ে সোফায় বসে আছে, ধীর স্থিরভাবে কফির মগে চুমুক দিচ্ছে। মাঝে মধ্যে আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করছে। পিয়াসী, হ্যাঁ বলো। এই খুনের সাথে তুমি জড়িয়ে নেই তো? তোমার আমাকে সন্দেহ হচ্ছে কেন? নারী শখের পুরুষের পাশে কাউকে সহ্য করতে পারে না। চৈতির সাথে আমার ঘনিষ্ঠতা তোমার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বিরূপ প্রভাব পড়েনি। আমি খুব কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। কয়েকদিনের মধ্যেই জানতে পারতে। যেমন? তোমার জীবন থেকে হারিয়ে যেতাম। যাই হোক, সেসব কথা বাদ দাও। চৈতির লাশ ফেরত পাবে কখন? পোস্টমর্টেম শেষে, কাল বিকেলে সম্ভবত। লাশ কাটার লোক পাওয়া যাচ্ছে না। যে ব্যক্তি লাশ কাটতো সে ছুটিতে, আজ ফিরবে না। চৈতির বাড়ির লোকের সাথে কথা হয়েছে? কিংবা ওর স্বামীর সাথে? রাতুলের সাথে কথা হয়নি। কে এসেছে ওর বাড়ি থেকে? সঠিক বলতে পারছি না। কারোর সাথে কথা হয়নি, তবে অনেকেই এসেছে। একটু খোঁজ খবর রাখতে পারতে। কি খাচ্ছে না খাচ্ছে। বেঁচে থাকতে যারা খোঁজ নিতে সময় পায় না, মরলে তাদের কান্না মানায় না। সব কিছু এত কঠিন করে দেখার কিছু নেই। সমস্যা থাকতেই পারে। না, সমস্যা থাকতে পারে না। তুমি নিজের মা বাবার সঙ্গে বছর 2 হলো যোগাযোগ বন্ধ রেখেছ। পারলে এখন সব কিছু মিটিয়ে নাও। আমিও কাল মায়ের কাছে যাচ্ছি। প্রত্যুত্তরে কিছু বললাম না। বিয়ের পর কখনো মা বাবার সাথে কথা হয়নি। তাদের খোঁজ খবরও বিশেষ জানা নেই। পৃথিবীতে মা বাবার চেয়ে আপন কেউ নেই। সিদ্ধান্ত নিলাম সকালেই বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে আসব। তাদের মতের বিরুদ্ধে গিয়ে এমন কাজ করার বড্ড কষ্ট পেয়েছে। রাতে সোহাগের সাথে তেমন কথা হয়নি। তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। ওর নাকি ঘুম আসছে। বিছানায় হেলান দিয়ে বসে ফেসবুক চালাচ্ছি। ঘড়িতে রাত 9টা। এত তাড়াতাড়ি ঘুমোতে ইচ্ছে করছে না। কিছু সময় ফেসবুক চালালে মন্দ হয় না, অনেক কিছু জানা যায়। কত মানুষ কত রকমের পোস্ট করে, নিজেদের সমস্যার কথা লেখে, আনন্দের মুহূর্ত শেয়ার করে। নিউজ ফিডে ঘুরতে ঘুরতে একটা গল্প সামনে এলো, তৃণভূমি নামে। অনেক লেখক লেখিকারা ফেসবুকে গল্প আপলোড করে। তৃণভূমি গল্পের কাহিনীর সাথে আমার জীবনের খানিকটা মিল আছে। আশা করি শেষটাও যেন গল্পের মতো সুন্দর হয়। সকাল 9টা। অনেক রাত পর্যন্ত গল্প পড়েছি। দেরি করে ঘুমানোর কারণে সকালবেলা উঠতে পারিনি। সোহাগ বাড়িতে নেই। সারা বাসা খুঁজে কোথাও তার দেখা মিলল না। হয়তো কাজে বেরিয়ে গেছে। যাওয়ার আগে তো আমায় ডাকতে পারতো। পিয়াসী, এসো নাস্তা করি। মাত্র ঘুম দিয়ে উঠলাম। কিছুই রান্না হয়নি। বাইরে থেকে কিনে এনেছি। তোমাকে ঘুমোতে দেখে বিরক্ত করতে ইচ্ছা করছিল না। ওদিকে খবর জানো কিছু? আপাতত বিশেষ কোনো খবর নেই। লাশ আসবে বিকেলে। ওসি সাহেব কল দিয়েছিল। পোস্টমর্টেম রিপোর্ট না এলে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। সোহাগ খাবার সাজিয়ে বসে আছে পিয়াসী বাথরুমে।
ছেলেটা এক মনে কিছু একটা চিন্তা করছে। চৈতির সাথে কাটানো সময়ের স্মৃতিও মনে করতে পারে। হারিয়ে যাওয়া ব্যক্তিদের কথা খুব বেশি মনে পড়ে। এসে গেছি, খাওয়া শুরু করো, তোমাকে খুব সুন্দর লাগছে। সোহাগের ভাব লক্ষণ বুঝতে পারছি না, কি করতে চাইছে কে জানে। খাওয়ার সময় কথাও বলছে না, চুপচাপ খাচ্ছে। সোহাগ, আমি একটু বাবা মায়ের সঙ্গে দেখা করতে যেতে চাই, উনাদের দেখতে ইচ্ছে করছে। ইচ্ছে হলে যাবে, উনাদের বাড়ি তো খুব বেশি দূরে নয়, তবে বিকেলের মধ্যে ফিরে আসবে। বিল্ডিংয়ের অন্য কেউ ব্যাপারটা সন্দেহের চোখে দেখতে পারে। এমনিতে সকলের আমায় নিয়ে সন্দেহ হচ্ছে। অপরাধ না করলে ভয় পাওয়ার কিছু নেই। আজকাল বেশিরভাগ ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তি ফেঁসে যায়। তাছাড়া অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি সকলের চোখে অপরাধী। আমি কাউকে তেমন কিছু বলতে শুনিনি, তুমি একটু বাড়িয়ে বলছো। আমি একটুও বাড়িয়ে বলছি না, চোখ কান খোলা রাখলে তুমিও দেখতে পেতে। কথা না বাড়িয়ে খাওয়া শেষ করি। কাজ না থাকলে আমাকে একটু এগিয়ে দিতে পারবে? সময় নেই, থানায় যেতে হবে, ওসি সাহেব কল দিয়েছিল। তুমি বরং একাই চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমার চাবিটা নিয়ে যাচ্ছি, কোথাও গেলে দরজা লাগিয়ে দিও। সোহাগ কিছু বলল না। রাস্তায় একটা রিকশাও নেই। আজ আকাশে সূর্যি মামার আধিপত্য নেই, মেঘের আড়ালে ঢেকে গেছে, হয়তো বৃষ্টি নামবে। রিকশার অপেক্ষা না করে হাঁটতে শুরু করলাম। আপা, কই যাবেন? এই তো সামনের বাস স্ট্যান্ডে। রিকশায় যাবেন? হ্যাঁ। ভাড়া কত টাকা? দিয়েন আপনি। ভাড়া ঠিক করে নেওয়া ভালো, যা ভাড়া তাই দিয়েন। রিকশায় উঠে বসলাম। ভাগ্যিস রিকশাওয়ালা পিছন দিয়ে ডাকলো। চৈতির খুনের ব্যাপারটা বেশ রহস্যজনক। যদি সোহাগ চৈতি অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকতো, তাহলে আমার খুন হওয়া উচিত। ওরা আমাকে নিজেদের মাঝখান থেকে সরাতে চাইবে। কিন্তু চৈতির মারা যাওয়া সব কিছু পাল্টে দিল। চৈতির স্বামী কিছু করেনি তো? এই খুনে তারও হাত থাকতে পারে, কিন্তু লোকটা দেশের বাইরে, সে কি করে এ কাজ করবে? হয়তো কোনো কারণ ছিল। তাছাড়া অন্য কাউকে দিয়ে হত্যা করেছে কি না কে বলতে পারে। আজকাল মানুষ টাকার জন্য সব কিছু করতে পারে। এত সময় খেয়াল হলো আমি ভুল রাস্তায় যাচ্ছি। বাস স্ট্যান্ডের রাস্তা এদিকে না। চারদিক কেমন শুনশান নীরবতা। খোলা মাঠের পাশ দিয়ে রাস্তা চলে গেছে। এত সময় কেন খেয়াল করলাম না? কবিদের মতো চোখ বন্ধ করে ভাবতে গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। এ কোন পথে যাচ্ছেন আপনি? এইটা তো বাস স্ট্যান্ডের রাস্তা না? এ পথ দিয়ে গেলে শর্টকাট হয়। আপা, মনে হয় অনেক দিন যাওয়া আসা করেন না। হ্যাঁ, তা হবে হয়তো। রিকশাওয়ালার উপর বিশ্বাস করতে চাইলাম। এই মুহূর্তে উত্তেজিত হওয়া চলবে না। তাছাড়া কেউ আমার ক্ষতি করতে চাইবে কেন? আমি তো কারোর সাথে অন্যায় করিনি। তবুও মন কু ডাকছে। আপনি পানি খাবেন? না, পিপাসা লাগেনি। আপনি তাড়াতাড়ি চলেন, বিকেলের মধ্যে ফিরে আসতে হবে। আপনার মনে হয় একটু বেশিই তাড়া। যাই হোক, পানিটুকু খেয়ে নিতে পারতেন। না জানি এখন কত সময় ধরে পানির অভাবে ভুগবেন। কি বলতে চাইছেন আপনি? রিকশাওয়ালা পিছন ফিরে বিশ্রীভাবে হাসল। কয়েক মুহূর্তের ভিতর পাশের ঝোপঝাড় থেকে 4জন লোক বেরিয়ে এলো। সকলে ক্ষুধার্ত হায়নার মতো আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে গলা শুকিয়ে আসছে। কেমন বিপদে পড়লাম আমি! কে কিডন্যাপ করাতে পারে, নাকি মেরে ফেলবে? আমার যাওয়ার ব্যাপারে শুধু সোহাগ জানতো। তাহলে কি ও এমন করলো? না না, সোহাগ এমন করতে যাবে কেন? ও তো চাইলেই ঘুমের ভিতর আমাকে মেরে ফেলতে পারতো। কিন্তু তা না করে লোকজন দিয়ে এসব করাবে কেন? বেশি ঝুঁকি নিয়ে লাভ নেই। এই মাইয়া তিড়িং বিড়িং করতে পারে। অজ্ঞান করে দিবি নাকি? তোমরা আমার সাথে এমন করছো কেন? কে করতে বলেছে তোমাদের? তোর নাগর। হেই পোলা মা বাপের পছন্দ করা মাইয়া বিয়া করব, তাই তোরে রাস্তা দিয়া সরাবার কইছে। কেমন নাগরের লগে পীড়িত করছো, হ্যাঁ? সোহাগ বাবা মায়ের পছন্দ করা মেয়ে বিয়ে করবে? তাহলে 2 বছর আগে সব কিছু আবেগ ছিল। ঝকঝকে সোনার গহনা সময়ের সাথে মলিন হয়ে যায়, তবু তার দাম কমে না, অযত্নে পড়ে থাকে না। সময়ের সাথে আমাদের সম্পর্কগুলো পুরনো হয়, কিন্তু সম্পর্ক সোনার মতো দামি, সেগুলো খুব যত্নে থাকে। আবার কত সম্পর্ক সময়ের সাথে সাথে সস্তা হয়ে যায়। সোহাগ বাবা মায়ের মতের বিরুদ্ধে গিয়ে আমায় বিয়ে করেছিল। ভালোবাসা দিয়ে গড়া সম্পর্ক আজ মূল্যহীন। চৈতির জায়গায় আমি থাকলে নেহাত মন্দ হতো না। এমন দিন দেখতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। কিরে মাইয়া, নাগরের কথা শুনে অমন চুপসে গেলি কেন? আমাকে ছেড়ে দেবে? তোরে ছেড়ে দিলে আমাকে টাকা দিবে কে? তুই দিবি? কত টাকা চাই তোমাদের?
5 লাখ দিতে পারবি? তাহলে ছেড়ে দিমু। আমার কাছে এত টাকা নেই। লোকটা বোধহয় দলের সর্দার, সবাই ওস্তাদ বলে সম্বোধন করছে। ছিপছিপে গরম, শ্যামলা বর্ণের যুবক, বয়স বড়জোর 45 হবে, মুখে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, সব সময় চারিদিকে নজর রাখছে। রিকশাওয়ালা বারবার আমার দিকে তাকাচ্ছে, লোকটার দৃষ্টিতে বাজে কিছুর ইঙ্গিত। চেয়ারের সাথে পিঠ মোড়া করে আমার হাত বেঁধে রেখেছে। মুখে টেপ লাগানোর কথা ছিল, কিন্তু সর্দার লোকটা নিষেধ করলো। কিরে মন্টু, মাইয়ার দিকে অমন কুকুরের লাহান চাইয়া আছিস কেন? জীবনে কি মাইয়া দেখিস নাই? ওস্তাদ, বহু মাইয়া দেখছি, এমন মায়াবতী খুব কম নজরে পড়ছে। পোলাটা ভুল করতেছে, ওর উচিত আছিল এই মাইয়াকে বিয়া করা। বেশি কথা বলবি না, আমাদের এত কিছু চিন্তা করার দরকার নেই। টাকার বিনিময়ে কাম করি, জ্ঞান দিতে গেলে চটবে। আচ্ছা, আর কমু না। পোলাটা এখনও খোঁজ নিচ্ছে না কেন? ওদের কারো লগে টাকার ব্যাপারে কথা হয়েছে নাকি? কেমনে কমু, কি করে? আমাগো লগে তো কথা হয়নি। দাঁড়া, একটা কল লাগাই, বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কেউ আয়সা পড়লে বিপদে পড়ব। ওস্তাদ তড়িঘড়ি করে মোবাইল বের করলো, তারপর বাইরে চলে গেল। রিকশাওয়ালা আবারও আমার দিকে তাকিয়ে আছে, জিভা দিয়ে ঠোঁট ভিজাচ্ছে। লোকটা যদিও রিকশাওয়ালা না, ভ্যান ধরেছিল, কিন্তু আপাতত নাম জানি না, বুঝতে পারলেই হলো। আকাশে মেঘ ছেয়ে আছে, চারদিকে অন্ধকার ঢেকে গেছে। কি করব বুঝতে পারছি না। পালানোর উপায় নেই, চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। আশেপাশে লোকজন থাকলে ওরা মুখ খোলা রাখতো না। চৈতির মৃত্যু, সোহাগের বেইমানি, সব কিছু অদ্ভুত রহস্যে ঘেরা। সোহাগ চৈতির সাথে পরকীয়ায় জড়ালে ওকে কেন খুন করবে? এখন আবার নতুন কাউকে বিয়ে করছে। সব কিছু এলোমেলো হয়ে আছে। এখান থেকে বেরোতে না পারলে কোনো কিছু সমাধান হবে না, যে করে হোক পালাতে হবে। এমনও তো হতে পারে চৈতির সাথে সোহাগের সম্পর্ক ছিল, নতুন করে বাবা মায়ের পছন্দে বিয়ে করবে বলে আমাদের দুজনকে পথ থেকে সরিয়ে দিয়েছে। চৈতিকে খুন করে আমাকে চৈতির খুনি হিসাবে প্রমাণ করবে। এমনভাবে গল্প সাজাবে যেন ওদের পরকীয়া সহ্য করতে না পেরে চৈতিকে হত্যা করেছি, তারপর শাস্তি থেকে বাঁচতে পালিয়ে গিয়েছি। এখানে বন্দি হয়ে থাকলে সোহাগ জিতে যাবে, যেভাবে হোক এখান থেকে পালাতে হবে। হ্যাঁ রে মন্টু, তুই কারে তুইলা আনছো? কেন ওস্তাদ, তুমি যে বর্ণনা দিলে তেমনই, কালো বোরখা, হিজাব বাঁধা, একা একা হাঁটবে, বর্ণনা অনুযায়ী ধরে নিয়ে এসছি। পোলা বেজায় খেপেছে। সেই মাইয়া নাকি তার বাড়ি গিয়ে বিশাল কাণ্ড করছে। আমাকেও টাকা দিবে না। রাখ তোর টাকা, গালাগালি দিচ্ছে, বলছে আমাকে দেখে নিবে। ওস্তাদ, এখন কি করমু? ওস্তাদ লোকটা কিছু না বলে কপালে হাত দিয়ে বসে পড়ল। ওদের কথোপকথন শুনে মনে হচ্ছে ওরা ভুল লোককে ধরে নিয়ে এসেছে। অনেকক্ষণ বাদে স্বস্তির নিঃশ্বাস নিলাম। সোহাগ এমন কিছু করেনি, তবুও সন্দেহ হচ্ছে। এটা তো নাটক সিনেমা না? উস্তাদ, কি করবা এখন? কাজ কাম ফেলে বসে থাকলে তো না খেয়ে মরতে হবে। ভাবতে দে, হাসপাতাল দিয়ে কল আসলো বলে। বিমর্ষ গলায় দুজনে কথা বলছে। অন্যজন গোমড়া মুখে বসে আছে, বাকি দুজন ওদিকে পাহারায় আছে। আগ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তোরে বলে কি হবে, বলেই দেখো, হয়তো সাহায্য করতে পারি। বললে বিশ্বাস করবি না, মনে হবে গল্প বানাচ্ছি। ফাও শুনে লাভ নেই, জীবন গল্পের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। বলো, বিশ্বাস করব। আমার মাইয়া অসুস্থ, হাসপাতালে ভর্তি, মেলা টাকা লাগবে, তাই এই কাম ধরছিলাম, কিন্তু লাভ হলো না। আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে টাকা দেব। সত্যি দিবি? এই মন্টু, ওর বাঁধন খুলে দে। না, তুই থাক, আমিই দিচ্ছি। হাত ব্যথা হয়ে গেছে। এরা প্রফেশনাল লোক না, বিপদে পড়ে এই পথে নেমেছে। এদের দিয়ে সস্তায় কাজ করিয়ে নেওয়া হয়। প্রফেশনাল লোকদের ডিমান্ড অনেক। এদের কথা বিশ্বাস হয়নি। কাজ হবে না জেনেও টোপ ফেলেছিলাম, কিন্তু ওরা ফাঁদে পড়েছে, তার মানে ওদের কথা সত্যি হলেও হতে পারে। আচ্ছা ওস্তাদ, আগে তোমার মেয়েকে দেখতে যাব, তারপর টাকা দেব। লোকটার চোখ দুটো চকচক করে উঠল। রাস্তার দুপাশে খোলা মাঠ, অটোরিকশা নিয়ে 3জন রওনা দিয়েছি। ওরা হাসপাতালের সামনে থামলো, ইশারায় নামতে বলছে। সত্যি সত্যি একটা মেয়ে বিছানায় শুয়ে কাতরাচ্ছে, পাশে মধ্যবয়সী মহিলা বসে আছে। চিন্তায় তার মুখ বিবর্ণ হয়ে গেছে। আমাদের দেখে বলে উঠল, টাকা আনতে পারছেন? না, পারি নাই, রিক্সাটা বেচে দিলাম, তাও তো কিছু হলো না। আল্লাহ মোর মাইয়াডারে ভালো করে দাও।
আপনি দেখেন কি করতে পারেন, বসে থাকলে কি হবে। আচ্ছা দেখছি। ওদের কথা বলার সুযোগ নিয়ে পাশ গলে বেরিয়ে আসলাম। তড়িঘড়ি করে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। বাড়ি ফিরতে হবে। রিকশা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এত কিছু কাকতালীয় হতে পারে না। নিশ্চয় কেউ প্ল্যান করে এমন করিয়েছে। সিনেমার গল্প বিশ্বাস করার বয়স বেশ আগে পার হয়ে গিয়েছে। বাড়ির সামনে লোকজনের ভিড়, কোলাহলের ভিতর দিয়ে কান্নার শব্দ ভেসে আসছে। ভিড় কাটিয়ে সামনে এগিয়ে গেলাম। কম বয়সী এক যুবক সাদা কাপড়ে ঢাকা লাশের উপর শুয়ে কাঁদছে। পাগলের মতো কী সব বলে চলছে। সোহাগ পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আমাকে দেখে এগিয়ে এলো। কল ধরছিলে না কেন? রাতুল এসেছে। আসার পর থেকে এমন অবস্থা। ছেলেটা বোধহয় পাগল হয়ে যাবে। দাফন হবে কখন? এই তো এখন লাশ নিয়ে যাবে। পুলিশ কিছু বলেছে? ওসি সাহেবের জরুরি কাজ পড়ে গেছে, রাতে আসবে, সবাইকে থাকতে বলেছে। আমি ফ্রেশ হব, ঘরে যাচ্ছি। সোহাগ ভালো মন্দ কিছু বলল না। ঘরে এসে লম্বা সময় ধরে গোসল করলাম। শরীরটা ভালো লাগছে না। নানান চিন্তায় মাথা ভারী হয়ে আসছে। কিডন্যাপ করা লোকদের কাছে মোবাইলটা রয়ে গেছে, ফেরত নেওয়া হয়নি। ওদের কিছু না কিছু সাহায্য করা উচিত। যদিও ব্যাপারটা সাজানো মনে হচ্ছে। ফ্যানের নিচে বসে চুল শুকোচ্ছি। সোহাগ ঘরে এসেছে। পিয়াসী, দুপুরে খাওয়া দাওয়া করেছো? না। তুমি খেয়েছো? হ্যাঁ, বাইরে খেয়ে নিয়েছি। মা বাবা কি বলল? তেমন কিছু বলেনি, স্বাভাবিক আচরণ করছিল। সোহিনী ঠিক বলেছিল, উনারা সব কিছু মেনে নেবেন। সোহিনী কখন কি বলল তোমাকে? এই আইডিয়াটা সোহিনীর দেওয়া ছিল। ওই তো বলল ভাবিকে উনার মা বাবার কাছে গিয়ে মাপ চাইতে বলো। তুইও একদিন বাড়িতে আয়। কখন বলেছে এসব? এগিয়ে দিতে গেছিলাম, তখনই কথা হয়েছিল। তোমাকে দেখে ক্লান্ত লাগছে, কিছুক্ষণ বিশ্রাম নাও। আমি রাতুলের সাথে আছি। আমার কিছু জিনিস কেনার ছিল, একটু বের হব। আচ্ছা, সন্ধ্যার আগে ফিরে আসবে। ঠিক আছে, টাকা লাগলে নিয়ে যেও। আচ্ছা। সোহাগ বেরিয়ে গেল। আলমারিতে জমিয়ে রাখা 20,000 টাকা সোনার বালাজড়া নিয়ে বেরিয়ে এলাম। হাসপাতালে গিয়ে যদি ওদের পাই তবে এসব দিয়ে আসব। এছাড়া কিছু কথা জিজ্ঞেস করতে হবে। মোবাইল ফেরত আনতে হবে। জানতে হবে কে ওদের কিডন্যাপ করার জন্য সুপারি দিয়েছিল। পুলিশ নিজের মতো তদন্ত করুক, আমিও জানার চেষ্টা করি। পিচ ঢালা পথে রিকশা চলছে, বাতাসের ঝাপটা চোখে মুখে লাগছে। দারুণ অনুভূতি। হাসপাতালে গিয়ে দেখলাম ওস্তাদ লোকটা গালে হাত দিয়ে বসে আছে। আমাকে দেখে ছুটে এলো। ভেবেছিলাম আপনি আসবেন না, আমার কথা বিশ্বাস করতে পারেননি। চলেন আপনার মেয়েকে দেখে আসি। বাচ্চা মেয়েটা নিস্তেজ হয়ে পড়ে আছে, অথচ এই মেয়ের দুরন্তপনায় সকলে অস্থির হয়ে যেত। লোকটার চোখে পানি টলমল করছে। দ্রুত হাসপাতালের পাট চুকিয়ে ফিরে এলাম। বালাজোড়া দাদির দেওয়া, কিন্তু ওই ছাড়া দেওয়ার মতো কিছু ছিল না। এমনিতে গহনা তেমন পরা হয় না। এত উদারতা দেখানো উচিত হয়নি বোধহয়। তবে এখন আফসোস করে কি লাভ। সন্ধ্যা 7টার দিকে ওসি সাহেব এলেন, সঙ্গে 2জন কনস্টেবল। বিল্ডিংয়ের সবাই এক জায়গায় বসে আছে। শুনেছি পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। ওসি সাহেব গম্ভীর কণ্ঠে বলল, চৈতির আত্মীয়দের মধ্যে কে কে আছেন? রাতুল সোহাগের পাশে দাঁড়িয়েছিল। এগিয়ে গিয়ে বলল, আমি রাতুল, চৈতির স্বামী। ওর পরিবারের বেশিরভাগ লোক এখানে উপস্থিত আছে। খুনের দিন রাতে কোথায় ছিলেন? গতকাল দেশে ফিরেছি। বাবা মায়ের সঙ্গে দেখা করতে গ্রামের বাড়ি গিয়েছিলাম। উনার সাথে কেউ ছিল না? না, সবাই ওর মৃত্যুর খবর শুনে এসেছে। আপনাদের বৈবাহিক সম্পর্ক কেমন? জি? স্পষ্ট ভাষায় প্রশ্ন করেছি। না বোঝার মতো কিছু নেই। এতদিন পর দেশে ফিরে বউয়ের সাথে দেখা না করেই গ্রামে চলে গেলেন? ব্যাপারটা রহস্যময়। বৈবাহিক সম্পর্ক বেশ ভালো ছিল, কখনো তেমন মনোমালিন্য হয়নি। আপনার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তবুও আপাতত মেনে নিচ্ছি। বিল্ডিংয়ে সবার ধারণা সোহাগ সাহেবের সঙ্গে চৈতি দেবী সম্পর্কে জড়িয়েছিলেন। এ ব্যাপারে আপনার কি মত? সোহাগ আমার স্কুল জীবনের বন্ধু। সেই সুবাদে চৈতির খোঁজ খবর রাখত। এ থেকে বেশি কিছু আমার জানা নেই, বলতে পারবো না। আপনার ফ্লাইটের টিকিট, ভিসা এসব কাগজপত্র দেখতে হবে। সময় করে থানায় আসবেন। আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি সবাইকে সন্দেহ করি। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী চৈতিকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। আমি চৈতির স্বামী, আমি কেন ধর্ষণ করতে যাব? দোষী ধরা পর্যন্ত সকলেই সন্দেহের তালিকায়। আপনার পরিবর্তে সোহাগ সাহেবও হতে পারে।
সোহাগ কিছু বলল না, ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে রইল। ওসি সাহেব আর চোখে সোহাগের অবস্থা পর্যবেক্ষণ করলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি পিয়াসী, সোহাগ সাহেবের স্ত্রী? জি, বলুন, কি জানতে চান? চৈতির সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? কোনো ঝগড়া বিবাদ নেই তো? প্রথম দিকে ভালো বন্ধুত্ব ছিল, বেশিরভাগ সময় দুজনে গল্প করে কাটাতাম। আস্তে আস্তে চৈতির সঙ্গে সোহাগের ঘনিষ্ঠতা বাড়ে। এ কারণে শেষ দিকে বন্ধুত্বের সম্পর্কে তিক্ততা ছড়িয়ে গেছিল। চৈতিকে একদম সহ্য হতো না, এমনকি হত্যার রাতে ওর সঙ্গে ঝগড়া হয়েছিল। আপনি খুব স্পষ্টবাদী, ঝগড়ার কারণ কি ছিল? চৈতি আমার ননদের জন্য খাবার নিয়ে এসেছিল। আপনার ননদ এখন কোথায়? ও হত্যার দিন সন্ধ্যায় বাড়ি ফিরে গেছে। যদি আপনাকে খুনি হিসাবে সাব্যস্ত করি তাহলে বলবো আমার সাথে অন্যায় করা হয়েছে, বিনা দোষে ফাঁসিয়ে দিয়েছেন। ওসি সাহেব নড়ে চড়ে বসলেন। এমন উত্তর উনি আশা করেননি। হয়তো হিসাব মেলাতে পারছে না। কনস্টেবল দুজনকে ডেকে আমাদের ঘরে তল্লাশি নিতে পাঠালেন। সোহাগ ওদের সঙ্গে গেল। বাড়িওয়ালা উত্তেজিত হয়ে আছে। তার বাড়িতে এসব খুন খারাপি? ওসি সাহেবকে দ্রুত তদন্ত করতে অনুরোধ করছে। যে করে হোক খুনিকে ধরতে হবে। ওসি সাহেব উনার উপর বিরক্ত হয়ে গেছে। বাড়িওয়ালা বয়স্ক লোক, বয়স 60 পেরিয়ে গেছে। নিয়মিত শরীরচর্চা করার ফলে চেহারায় বয়সের ছাপ পড়েনি। 2 ছেলে মেয়ে। ছেলে মেয়ে দূরে দূরে থাকে। বউ মারা গেছে বেশ কয়েক বছর আগে। ছেলে মেয়ে তেমন খোঁজ নেয় না। অবশ্য উনার টাকা পয়সার প্রয়োজন পড়ে না। বাড়ি ভাড়া দিয়ে একজনের সংসার দিব্যি চলে যায়। বাড়িওয়ালা ছুটে গিয়ে ওসি সাহেবের জন্য চা নিয়ে এলেন। চা দেওয়ার সময় কানে কানে কিছু বলল। উনার কথায় ওসি সাহেব মাথা নাড়ালেন। ব্যস্ত গলায় বললেন, হত্যার রাতে পিয়াসীর ঘরে কাউকে যেতে দেখেছিলেন আপনারা? বেশিরভাগ লোক না সূচক মাথা নাড়তে লাগলো। মোমেনার মা কপাল কুঁচকে কিছু চিন্তা করছে। কয়েক মুহূর্ত পরে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ দেখেছিলাম। রাত 9টার দিকে সোহাগ দাদাবাবু চৈতি ভাবির ঘরের দিকে যাচ্ছিলেন। আপনি কি সোহাগকে ওর ঘরে ঢুকতে দেখেছেন? তাছাড়া আমাদের ফ্ল্যাট পাশাপাশি, কি দেখেছেন ঠিক নেই। আপনার স্বামী নিরপরাধ? এখানে নিরপরাধের বিষয় নাই। সোহাগ আজ যাই করুক কাউকে হত্যা করতে পারে না। তেলে পোকা মারতে যার হাত কাঁপে সে কী করে মানুষ খুন করতে পারে? ওসি সাহেবের চোখ দুটো জল করে উঠল। মুচকি হেসে বলল, ধন্যবাদ, দারুণ কথা বললেন। হতভম্ব হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। কনস্টেবল দুজন ফিরে এসেছে। ওসি সাহেব ওদের নিয়ে ফিরে গেল। যাওয়ার আগে কাল সকালে রাতুল আর সোহাগকে কাল থানায় যেতে বললেন। চৈতির আত্মীয় স্বজন যারা এসেছিল কেউ ফিরে যায়নি। এ বাড়ির ফাঁকা ফ্ল্যাটে থাকছে। দিন গুনে ভাড়া পরিশোধ করতে হবে। বাড়িওয়ালা দুজন লোক দিয়ে ফ্ল্যাট পরিষ্কার করে দিয়েছে। বাড়তি কিছু রোজগার হলে মন্দ কি? সোহাগ রাতুলকে আমাদের ফ্ল্যাটে থাকতে বলেছিল, কিন্তু সে মায়ের সাথে থাকছে। বৃদ্ধ মহিলা এই বয়সে এসব ঝামেলা নিতে পারছেন না। রাত 11টা, খাওয়া দাওয়ার পর্ব শেষ। সোহাগ রাতুলের সাথে গল্প করছে। এখনও বিছানায় আসেনি। আধ শোয়া হয়ে চোখ বন্ধ করে আছি। ঘুমিয়ে পড়লে নাকি? না, জেগে আছি। রাতুল চলে গেছে? হ্যাঁ, ওর মা কল দিয়েছে। তোমার সাথে কিছু কথা আছে। বিশ্বাস করা উচিত কিনা বুঝতে পারছি না, তবুও বলতে হচ্ছে। কি কথা? আমায় কিডন্যাপ করা হয়েছিল। বাবার বাড়ি যাওয়ার সময় কয়েকজন লোক ধরে নিয়ে গেছিল। কপাল গুনে ফিরে এসেছি। কখন? তুমি তো কিছু বলনি। সময় পেলাম কখন? এসে থেকেই চৈতির বিষয় নিয়ে ঝামেলা লেগে আছে। কি হয়েছিল? সোহাগ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন খুব মজার কিছু শুনবে। ওকে বিশ্বাস করে ভুল করছি কিনা বুঝে উঠতে পারছি না, তবে বলতে হবে। চৈতির খুনে সোহাগের হাত আছে কিনা বুঝতে হবে। কি ভাবছো? কিছু না। চুপচাপ যে। দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে সব কিছু খুলে বললাম। সোহাগ কপাল কুঁচকে দেওয়ালের দিকে তাকিয়ে আছে। ওকে খুব চিন্তিত মনে হচ্ছে। বিমর্ষ গলায় বলল, কিডন্যাপের ব্যাপারটা এত সহজ নয়। বিষয়টা খুব সহজ করে দেখছো। এর পেছনে অনেক বড় পরিকল্পনা আছে। তুমি কি করে বুঝলে? এমন কাহিনীর নাটক সিনেমায় হয়। ওরা তোমাকেই ধরতে এসেছিল, পরে ছেড়ে দিয়েছে। এতে ওদের কী লাভ? ওরা তো টাকাও পায়নি। ওদেরকেও বোকা বানিয়েছে। যে পরিকল্পনা করেছে সে কিন্তু শান্ত মস্তিষ্কের। অনেক দিন ধরে পরিকল্পনা করেছে। তোমায় বিশ্বাস করতে পারি? হ্যাঁ, আজীবন একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। হালাল সম্পর্ক এত নড়বড়ে হওয়া উচিত নয়। ওর কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে, কিন্তু চৈতির সঙ্গে ওর ঘনিষ্ঠতা মেনে নিতে পারছি না।
আজ চৈতি নেই বলে এই পরিবর্তন নয় তো? সব কিছু ঠিকঠাক আছে, তবে চৈতির সাথে ঘনিষ্ঠতা নিজ চোখে দেখেছি। এর পিছনে অনেক বড় কারণ আছে। এখানে আমার কোনো উদ্দেশ্য ছিল না। 1 কাপ চা বানিয়ে আনবে? মাথা ধরছে। রান্নাঘরে চা বানাচ্ছি, আমারও মাথা যন্ত্রণা করছে। নানান চিন্তায় পাগল পাগল অবস্থা। গোলমরিচ লবঙ্গ দিয়ে 2 কাপ চা বানালাম। সোহাগ শোবার ঘরে অপেক্ষা করছে। দুজনে মুখোমুখি বসে আছি। সোহাগ ধীর স্থিরভাবে চায়ের কাপে চুমুক দিচ্ছে, যেমন করে সাবধানী বিড়াল দুধের বাটিতে চুমুক দেয়। তুমি চৈতির সাথে ঘনিষ্ঠতা নিয়ে বলছিলে না? হ্যাঁ, কিছু ভুল বলেছি নাকি? না, তুমি ভুল বলনি। আমি নিজেই চৈতির সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছি। কেন জানো? জানতে চাই। রাতুলের কথায়। মানে? রাতুল কেন তার বউয়ের সাথে তোমায় ঘনিষ্ঠ হতে বলবে? পরীক্ষা করতে। কি বলতে চাইছো? চৈতি বেশ কিছুদিন ধরে রাতুলকে এড়িয়ে যাচ্ছিল। কেমন খাপছাড়া ভাব, ঠিকমতো কথা বলছে না, ফোন দিলে ধরছে না। তারপর 2 মাস আগে অফিসে বসে আছি, অচেনা নম্বর থেকে কল এলো। কথা বলে জানলাম রাতুল। বছরখানেক ওর সাথে যোগাযোগ ছিল না, কাজের চাপে সবাই ব্যস্ত হয়ে গিয়েছি। তোমার মনে পড়ে যখন প্রথম এ বাসায় আসি, চৈতির সাথে পরিচিত হয়েছিলাম? চৈতি ওর স্বামীর সাথে কথা বলিয়ে দিয়েছিল। হ্যাঁ, মনে আছে। তারপর? সেদিন রাতু আমায় ওদের সমস্যার কথা বলল, আমার সাহায্য চাইল। চৈতির সাথে বন্ধুত্ব করে জানতে হবে ওর কারো সাথে সম্পর্ক আছে কি না। তুমি রাজি হয়ে গেলে? হ্যাঁ, অনেক অনুরোধ করছিল। বুঝতেই পারছো, প্রবাসে থাকে, আজকাল কত ঘটনা ঘটছে। তাছাড়া রাতুলের সমস্ত সম্পত্তি চৈতির নামে। একবার ধোকা দিলে পথের ফকির হয়ে যাবে। সব কিছু মিলিয়ে রাজি হয়ে গেলাম। আমাকে বলে নিলে কি সমস্যা হতো? তোমাকে সব কিছু বলতে চেয়েছি, কিন্তু সময় হয়ে ওঠেনি। অজুহাত দিতে হবে না। তারপর? চৈতির সাথে কথা বলে বুঝলাম ওর কোনো ছেলের সাথে সম্পর্ক নেই। রাতুলের সাথে অন্য ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছে। কী ব্যাপার? তা বলতে পারবো না। চৈতি কখনো এ ব্যাপারে বলতে চায়নি। তাছাড়া কিছুদিন ধরে চৈতির হাবভাব বদলে গিয়েছিল। আচ্ছা, বুঝলাম। এখন তুমি কি বোঝাতে চাইছো? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। চৈতির সাথে বন্ধুত্ব করতে গিয়ে ভালোবাসার মানুষকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে তুমি কেমন রিয়াকশন করো দেখতে ইচ্ছা করছিল। এটা অন্যায় করেছি, এজন্য আমি লজ্জিত। প্রত্যুত্তরে কিছু বললাম না। সোহাগের কথা সত্য হলে রাতুল ছেলেটার সমস্যা আছে। রাতুলের সাথে কথা বলতে হবে। সোহাগের কথার সত্যতা যাচাই করা জরুরি। বিনা বাক্য বিশ্বাস করতে পারছি না।